যে মাটি শোনে 2019 সালের কুয়াশাচ্ছন্ন একটি সকাল। ঢাকার মহাখালীর একটি অভিজাত অ্যাপার্টমেন্টে রাহিম বুঝেছিল কিছু পরিবার শুধু রক্তের সম্পর্কে বাধা থাকে, হিজ্জে নেয়। তার সৎমা শাহিনা বেগম, যিনি বাইরে থেকে পারফেক্ট স্টেপমাদার, ভেতরে ছিলেন এক নিপুণ অভিনেত্রী। রাহিম ও তার বোন রুমিকে তিনি দেখতেন শুধু বাবার সম্পত্তির বাধা হিসেবে। আমরা চলে যাব রুমি, রাহিম বলেছিল সেই রাতে। তার কণ্ঠে রাগ ছিল না, শুধু এক নির্নজের শান্তি। এই শহর আমাদের ন্যায় 2022 সালের বর্ষায়, যখন রুমি ম্যাট্রিক পাস করল আর সৎমা তাকে একটি 40ঊর্ধ্ব ব্যবসায়ীর সাথে বিয়ে দেওয়ার চক্রান্ত করলেন, রাহিম সিদ্ধান্ত নিল। একটি রাতে দুটি ব্যাগ নিয়ে তারা বেরিয়ে পড়ল। একটিতে রুমির বিয়ে, অন্যটিতে বাবার দেওয়া জমির কাজ। আমি সুমাইজা, মাদারীপুরের কালকিনির একটি গ্রামে, নদীর পাড়ে একটি ভানা সরকারি কোয়ার্টারে থাকি। আমি সেখানকার স্থানীয় স্কুলে ইংরেজি শিক্ষিকা। নিজের পরিবারের চাপ থেকে বাঁচতে আমিও যেন এক নির্বাসিত জীবন যাপন করছিলাম। রাহিমকে প্রথম দেখি নদীর ধারে। আমি একা কাঁদছিলাম। সে এগিয়ে আসেনি, শুধু দূর থেকে একটি তোয়ালে রেখে গিয়েছিল। পরদিন সেই তোয়ালেটি আমার ঘরের দরজায় ঝুলছিল, পরিষ্কার করা, সুগন্ধি সমৃদ্ধ। কথা হয়েছিল এক সন্ধ্যায়। গ্রামের বিদ্যুৎ চলে গিয়েছিল। মশারি তলায় বসে আমরা কথা বলেছিলাম, নদীর শব্দ আর মোমবাতির আলোয়। তুমি কাঁদছিলে কেন? সে জিজ্ঞেস করেছিল। তার কণ্ঠ নিচু, গভীর, যেন মাটি থেকে উঠে আসা। কারণ কেউ আমাকে শোনে না, আমি বলেছিলাম। সবাই বলতে চায়, কিন্তু কেউ জানতে চায় না আমি কেমন আছি। রাহিম কিছুক্ষণ চুপ থেকে বলেছিল, আমি শুনছি শুধু এই দুটি শব্দ, কিন্তু তার মধ্যে এমন একটি নিরাপত্তা ছিল যা আমি জীবনে কখনো অনুভব করিনি। দিনগুলো কেটে গেল। রাহিম গ্রামের একটি পরিত্যক্ত জমিতে সবজি চাষ শুরু করল। সকাল থেকে দুপুর পর্যন্ত সে মাটির সাথে যুদ্ধ করত, আর বিকেলে রুমিকে পড়াত। তার হাতে ফোসকা পড়ত, কিন্তু সে কখনো অভিযোগ করত না। আমাদের সম্পর্কটা ধীরে ধীরে গড়ে উঠল, যেন নদীর পানি কাটা পাড়ে ধীরে ধীরে নিজের গতিপথ তৈরি করে। একদিন বর্ষাকালে, যখন নদী ফুলে ফেপে উঠেছিল, আমি রাহিমের খেতে গিয়েছিলাম। বৃষ্টি শুরু হলো হঠাৎ। আমরা একটি ছোট খামার ঘরে আশ্রয় নিলাম। বাইরে বজ্রপাত, ভেতরে অন্ধকার। তুমি ভয় পাওনি? আমি জিজ্ঞেস করলাম। একা থাকতে? এক দারিদ্র নিয়ে। সে এক ধাপ এগিয়ে এলো। বৃষ্টির শব্দ বেড়ে গেল। আমি একা নি, সে ধীরে বল। আমার বোন আছে। আর এখন তুমি আছো। সে তার হাত বাড়িয়ে দিল। আমি আমার হাত রাখলাম তার তালুতে। তার ত্বক খসখসে কিন্তু গরম। একটা বিদ্যুৎ খেলে গেল আমার শিরাত। এটি ছিল শুধু একটি স্পর্শ, কিন্তু তার মধ্যে ছিল এমন একটি প্রতিশ্রুতি যা কোনো শব্দে প্রকাশ করা যায় না। সেই রাতে, যখন বৃষ্টি থেমে গেল, রাহিম আমাকে বাড়ি পৌঁছে দিল। গ্রামের কাঁচা রাস্তায় আমাদের পাশাপাশি হাঁটার শব্দ ছাড়া কিছুই ছিল না। একটা সময় সে থামল। তার চোখে চাঁদের আলো পড়েছিল। সুমাইজা, সে আমার নাম ধরে ডাকল, প্রথমবারের মতো। আমি জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু আমি চাই তুমি জানো এই জায়গাটি, এই মাটি, এই মানুষটি তোমার জন্য নিরাপদ। আমি তার দিকে তাকালাম। তার ঠোঁটে একটি হালকা কাঁপুনি ছিল, ভয় নয়, বরং একটি গভীর অনুভূতির বহিঃপ্রকাশ। আমি আমার হাত তার গালে রাখলাম। তার দাড়ির খসখসে ভাব আমার তালুকে লাগল। সে চোখ বন্ধ করল। আমি জানি, আমি ফিসফিস করে বললাম। সেই মুহূর্তে দুটি অবহেলিত হৃদয়ে, দুটি নির্বাসিত আত্মা একটি অদৃশ্য চুক্তিতে আবদ্ধ হল। কোনো বড় ঘোষণা ছিল না, কোনো চুম্বনও ছিল না সেই রাতে, শুধু একটি বোঝাপড়া, একটি শান্তি। মাসগুলো কেটে গেল। রাহিমের খামার বড় হতে লাগল। সে গ্রামের আরও কয়েকজন অসহায় মেয়েকে কাজ দিল। রুমি কলেজে ভালো রেজাল্ট করল। আর আমি শিখলাম কিভাবে নিজের কথা বলতে হয়, কারণ কেউ আমাকে শুনছে। একদিন সকালে, যখন কুয়াশা নদীর উপরে ভাসছিল, রাহিম আমাকে ডেকে নিয়ে গেল তার জমিতে। সেখানে একটি নতুন ঘর তৈরি হয়েছে, ছোট কিন্তু দিয়েই। মাটির দেয়াল, খড়ের ছাউনি, কিন্তু একটা বারান্দা যেখানে নদী দেখা যায়। এটা তোমার জন্য নয়, সে বল, মুচকি হাসছিল। এটা আমাদের জন্য। যদি তুমি চাও। আমি তাকে জড়িয়ে ধরেছিলাম সেই দিন। তার শরীরে মাটির গন্ধ ছিল, ঘামের গন্ধ ছিল, জীবনের গন্ধ। আজ 2024 সালে, যখন ঢাকার সেই অ্যাপার্টমেন্টে শাহিনা বেগম একা বসে আছেন তার সম্পত্তি নিয়ে, আমরা এখানে নদীর পাড়ে একটি নতুন সকাল দেখছি। রুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, রাহিম তার খামারে নতুন ধানের চারা রোপণ করছে, আর আমি এই কথাগুলো লিখছি যাতে তুমি, যে আজ একা বোধ করছো, যার কথা বলার জায়গা নেই, জানতে পারো যে কেউ একদিন তোমাকে শুনবে। শুধু শান্ত হও, অপেক্ষা করো। মারি শোনে। লেখক এএনস অপিল।